উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন, আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে রেফ করেন। আপনি কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাইছি। আপনারা গেলে বুঝতে পারবেন এখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো এখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না। কিছু 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 আঘাত থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পাই, এটা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা শিক্ষা। আপু যেটা বলতে আমি আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই, আমার দরকার ছিল জীবনে। কিন্তু কথা আসতেছে বারবার মামলার কথা, যে মামলা দুইটা উঠাই ফেলবে। মামলা উঠানোর জন্য কি ভালোবাসা কোনো মামলা নিয়ে অবশ্যই আপু যেহেতু বলেছে, আর আপু এক কথার মানুষ, আপনারা অনেক সময় ভাবতেন যে আপনার সাথে আমার যখন জেলে গেছে, জেলের আগে কন্টিনিউ আপনার সাথে আমার কথা হলো, আচ্ছা মামুন ভাইয়ের কাছে প্রশ্ন, আপনাদের দুজনের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের কনসেন্ট ছিল, সম্পর্কের কনসেন্ট ছিল, আপনারা একসাথে থেকেছেন এবং সেই কনসেপ্ট উপেক্ষা করে, আরে ভাই সেই কনসেপ্ট উপেক্ষা করে ওনাকে বলতে দেন। আপনাদের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেন্ট ছিল এবং এটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা সম্পর্কটা গড়েছেন। সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন, আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে রেফ করেন। আপনি কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাইছি। মামলা কখনো মিথ্যা হয় না, মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। দুই নাম্বার হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ছিল একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা 9-1-4 নম্বর সেই ধারাতেই আসলে মামলা হয়েছে। এখানে অবশ্যই হয়নি যে মামলা মিথ্যা না সত্যি, এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে ভাই আপনার ফোনটা একটু পিছনে নিয়ে আসেন ভাই। একটা সম্পর্ক করলেন এবং সেখান থেকে বের হয়ে গেলেন, এখন আর মামলার জন্য ক্যামেরা একটু পিছনে দেন, একটু ক্যামেরা পিছনে দেন ভাই। আমরা বলেন না তারা একটু শুরু দিই ভাই। আচ্ছা আপনি মামুন, এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে, মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন, আবার এক হচ্ছেন। আমরা ওই একই প্রশ্নটাই করতে চাই, এই মামলাগুলো উঠে গেলে আবার আপনারা একটা ধরনের সমস্যা ফেস করবেন কিংবা কথা বলতে পারবো না। এই সবে কয়েকটা এই ভিতরে কারা কথা বলতেছে চুপ করতে পারবো। আচ্ছা এগুলা অনেক সিরিয়াস কথা, এর মধ্যে কেউ কথা বলে না, সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব ছিল। এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল, মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে। মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার, আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো। আমি হাই এডুকেটেড পার্সনও না আমি, আর ল নিয়ে অত পড়াশোনা করিনি যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে। যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি। তো মামলা নিয়ে যে কথাটা হলো, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। একটা ওইখানে আদালত
খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে, যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। সেইগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হবে সেই টেনশন থাকতে হয়। তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একটা সিঙ্গেল মাদার। সো ওর অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়দৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে, আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপরে তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, উনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছিলেন কিনা? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। ওকে ওকে, এখানে কোনো কন্ডিশন নেই আমাদের, আমাদের কোনো কন্ডিশন নেই। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি, সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নরমাল লাইফটা লিড করতে হবে, সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি আমি। তো বলছে তাহলে আপনারা কি সম্পর্কে আছে? আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার, তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু